তালাকের ৬ মাস পরে স্ত্রী বাচ্চাকে ফিরিয়ে দিতে স্বামীর দরজায় পৌঁছল। সেখানে যা হলো তা দেখে মানবিকতাও কেঁদে উঠল। বন্ধুরা, এটি একটি সত্য কাহিনী বাংলাদেশের বগুড়া শহরের, যেখানে সন্ধ্যার সময় এক নারী ধীর পায়ে একটি বাড়ির সামনে এসে থামল। তার চেহারা ক্লান্তিতে ভরেছিল, চোখের নিচে কালো দাগ স্পষ্ট, এবং দেখে মনে হচ্ছিল যেন বেশ কয়েক রাত সে ঠিকমতো ঘুমায়নি। তার কোলে আনুমানিক ৪ বছরের একটি ছোট বাচ্চা ছিল, যে তার মায়ের কাঁধে মাথা রেখে চুপচাপ চারপাশ দেখছিল। নারীটি কিছুক্ষণ সেই বাড়ির দরজার দিকে তাকিয়ে থাকল, মনে হচ্ছিল সে নিজের মনের ভেতরে চলা কোনো বড় যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছিল। কয়েকবার সে দরজার দিকে হাত বাড়ালো, কিন্তু প্রতিবারই হাত গুটিয়ে নিল। হয়তো তার জন্য সেই দরজায় নাড়া এতটা সহজ ছিল না। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পর অবশেষে সে সাহস সঞ্চয় করল এবং কাপা হাতে দরজার কলিং বেল বাজিয়ে দিল। বেলের শব্দ পুরো বাড়ির ভেতরে প্রতিধ্বনিত হল। কয়েক সেকেন্ড পরেই ভেতর থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। ধীরে ধীরে কদম দরজার কাছে এলো এবং দরজা খুলে গেল। দরজা খোলা ব্যক্তিটি ছিল প্রায় ৩০-৩২ বছরের যুবক। তার নজর দরজায় দাঁড়িয়ে থাকা নারীটির উপর পড়তেই সে কয়েক মুহূর্তের জন্য একদম স্থির হয়ে গেল। তার চোখে অবাক হওয়া স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠোঁট ধীরে ধীরে নড়ল এবং সে বিটবিট করে বলল, নাফিসা। সামনে দাঁড়িয়ে থাকা এই নারীটির সাথেই ৬ মাস আগে তার তালাক হয়ে গিয়েছিল। নাফিসাও কয়েক মুহূর্ত কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে থাকল। দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা দাঁড়িয়েছিল, এমন এক নীরবতা যাতে অনেক নাবলা কথা লুকিয়েছিল। ৬ মাস আগে যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল বলে ধরে নেওয়া হয়েছিল, সেই সম্পর্ক হঠাৎ আবার সেই দরজায় এসে দাঁড়িয়েছে। কিন্তু নাফিসার চেহারায় কোনো নমনীয়তা ছিল না, বরং ছিল ক্লান্তি, ব্যথা এবং হয়তো কিছুটা অনুশোচনা। তবে সে কোনো আবেগই প্রকাশ করতে চাচ্ছিল না। সে কোনো কথা না বলে নিজের ছেলেকে ধীরে ধীরে তামিমের কোলে তুলে দিল এবং ঠান্ডা গলায় বলল, এটি তোমার ছেলে। এখন তুমি একে সামলাও। আমাকে দিয়ে আর হচ্ছে না। তামিম এক মুহূর্তের জন্য বুঝতেই পারল না আসলে কি হচ্ছে। সে বাচ্চাকে সামলে নিয়ে অবাক হয়ে নাফিসার দিকে তাকালো। তার চেহারায় অনেক প্রশ্ন ছিল, কিন্তু শব্দে কেবল একটি প্রশ্ন বের হলো, মানে? কিন্তু নাফিসা কোনো উত্তর দিল না। সে একবার নিজের ছেলের দিকে তাকালো, তারপর সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিল। মনে হচ্ছিল সে বেশিক্ষণ নিজের ছেলের চোখের দিকে তাকাতে পারছে না। এরপর সে ঘুরে ফিরে যেতে লাগল। তামিম সঙ্গে সঙ্গে ডাক দিল, থামো। নাফিসার পা কয়েক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু সে পেছনে ফিরে তাকালো না। তামিম আবার বলল, অন্তত ভেতরে তো এসো, চাপানি খেয়ে তারপর যেও। নাফিসা নিচু স্বরে জবাব দিল, না, আমার থাকার দরকার নেই। এটুকু বলে সে দুগদম এগিয়ে গেল। তখনই তামিমের কোলে বসে থাকা ছোট বাচ্চাটি, হৃদয়, তার মাসুম গলায় বলল, আম্মু, এদিকে এসো। তার কণ্ঠস্বর শোনা মাত্রই নাফিসার পা সেখানেই থেমে গেল। সে ধীরে ধীরে পেছনে ঘুরে নিজের ছেলের দিকে তাকালো। হৃদয় তার ছোট ছোট হাত দুটি মায়ের দিকে বাড়িয়ে দিচ্ছিল। তার চোখে ছিল সারল্য এবং চেহারায় সেই অটুট ভরসা যা একটি বাচ্চার নিজের মায়ের উপর থাকে। সেই মুহূর্তে নাফিসার চোখ ভরে এলো। সে চেয়েও আর সামনে এগোতে পারল না, যেন তার পা মাটিতেই জমে গিয়েছে। তামিম ধীরে ধীরে বলল, বাইরে দাঁড়িয়ে কেঁদো না। লোকজন দেখলে কথা বলবে। ভেতরে এসো। নাফিসা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল, তারপর ধীরে ধীরে আবার ঘুরে বাড়ির ভেতরে এলো। ভেতরে ঢোকা মাত্রই তার নজর পুরো বাড়ির উপর পড়ল এবং বাড়ির হাল দেখে সে কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। যে বাড়িতে একসময় সকাল সকাল হাসির আওয়াজ প্রতিধ্বনিত হতো, যেখানে প্রতিটি কোণ পরিষ্কার ও সাজানো থাকত, আজ সেই বাড়ি একদম অগোছালো হয়ে পড়েছিল। সোফায় ধুলো জমেছিল, টেবিলে ছড়ানো ছিটানো কাপ পড়েছিল এবং মেঝেতে পড়েছিল খেলনা, যেগুলোর দিকে হয়তো বেশ কয়েকদিন ধরে কেউ খেয়াল করেনি। নাফিসা কিছুক্ষণ চুপচাপ চারপাশ দেখল, তারপর ধীরে ধীরে বলল, বাড়ির কি হাল করে রেখেছ? তামিম হালকা হাসির সাথে বলল, এখন এতে তোমার কি আসে যায়? এই বাড়িটি আমার। তার কণ্ঠে হালকা তিক্ততা ছিল। নাফিসা কিছু বলল না, কিন্তু তার মনে অনেক পুরনো দৃশ্য একসাথে ঘুরতে লাগল। একসময় এই বাড়িটি তার হাসিতে ভরে থাকত। শাশুড়ি সকালে আঙ্গিনায় বসে চা খেতেন, শ্বশুর খবরের কাগজ পড়তে পড়তে তাকে ডাক দিতেন, আর তামিম তো প্রতি ছোট ছোট কথায় হেসে দিত। কিন্তু আজ সেই বাড়িতে শুধু নীরবতা ছিল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল, তারপর তামিম জিজ্ঞেস করল, তা হঠাৎ আজ এখানে আসার কারণ কি? নাফিসা একটি দীর্ঘশ্বাস নিল। তার নজর নিজের ছেলের উপর গেল, যে এখন তার বাবার কোলে চুপচাপ বসেছিল। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে বলল, আমি সত্যি বলছি তামিম, এখন আমাকে দিয়েই বাচ্চা আর সামলানো যাচ্ছে না।
তামিম তার দিকে তাকালো, তার চোখে বিস্ময় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, কেন? নাফিসা কিছুক্ষণ চুপ থাকল, যেন সে ঠিক করছে কতটুকু কথা বলবে, তারপর ধীরে ধীরে বলল, কারণ এখন আমার জীবন একদম বদলে গিয়েছে। তামিম চুপচাপ তার দিকে তাকিয়ে থাকল। সে পরিষ্কার বুঝতে পারছিল যে এই 6 মাসে নাফিসার সাথে এমন কিছু নিশ্চয়ই হয়েছে যা তাকে এখানে আসতে বাধ্য করেছে। কিন্তু কি হয়েছিল এবং কিভাবে একজন মা এমন অবস্থায় পৌঁছে গেল যে সে নিজের বাচ্চাকে ছেড়ে দিতে বাধ্য হল, এটাই ছিল সেই সত্য যা এখন ধীরে ধীরে সামনে আসতে চলেছিল। এই সত্যের শুরু হয়েছিল প্রায় 5 বছর আগে, যখন প্রথমবার নাফিসা এই বাড়িতে বউ হয়ে এসেছিল। তখন এই বাড়ির পরিবেশ একদম আলাদা ছিল। সেদিন পুরো বাড়িতে খুশির আমেজ ছিল, আঙ্গিনায় আলপনা দেওয়া হয়েছিল, দরজায় ফুলের মালা লাগানো ছিল এবং বাড়ির প্রতিটি কোণে আত্মীয়দের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। নাফিসা সেই সময় খুব সাধারণ এবং লাজুক মেয়ে ছিল। সে পাশের একটি ছোট গ্রামে বেড়ে উঠেছিল। তার বাবা মফিজ উদ্দিন চাষাবাদ করতেন এবং পরিবার খুব সাধারণ জীবন যাপন করত। ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল যে মেয়ের আসল পৃথিবী তার শ্বশুর বাড়ি। তাই যখন তার বিয়ে তামিমের সাথে ঠিক হলো, তখন তার বাবা মা তাকে অনেক বুঝিয়েছিলেন যে এখন থেকে ওই বাড়িটি তোমার নিজের বাড়ি হবে। তামিম বগুড়ার একটি ভালো কোম্পানিতে কাজ করত, শিক্ষিত, বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের মানুষ ছিল। তার বাবা আবুল হোসেন ও মা ছবি বেগমও খুব সহজ সরল এবং স্নেহশীল ছিলেন। বিয়ের পর যখন নাফিসা প্রথমবার এই বাড়িতে এলো, সে ভাবতেও পারেনি যে সে এতটা ভালোবাসা ও সম্মান পাবে। শুরুর দিনগুলোতে নাফিসা সব কাজ খুব সামলে করত। সকালে তাড়াতাড়ি উঠত, বাড়ির কাজে হাত লাগাত এবং সবার খেয়াল রাখত। শাশুড়ি ছবি বেগম তাকে মেয়ের মতো বোঝাতেন, শ্বশুর আবুল হোসেনও তাকে অনেক স্নেহ করতেন, আর তামিম তো এমনিতেই সবসময় তার খেয়াল রাখত। কখনো কখনো বিকেলে তামিম অফিস থেকে ফিরলে সরাসরি তার পাশে এসে বসত, দুজন দীর্ঘক্ষণ কথা বলত। অনেক সময় সে তাকে বগুড়া শহরের রাস্তায় ঘোরাতেও নিয়ে যেত। নাফিসার জন্য এই সব কিছুই একদম নতুন ছিল। গ্রামে সে কখনো এমন জীবন দেখেনি। ধীরে ধীরে সে এই বাড়িতে পুরোপুরি মানিয়ে নিল। এখন তার প্রতিটি কোণ নিজের মতো মনে হতো। শ্বশুর শাশুড়িও তার উপর খুব খুশি থাকতেন, কারণ নাফিসার মধ্যে কখনো অহংকার আসেনি। সে সবসময় সবার কথা মন দিয়ে শুনত এবং পুরো মন দিয়ে ঘর সামলাত। বিয়ের 2 বছর এভাবেই হাসি খুশিতে কেটে গেল। এই সময়ে তামিম ও নাফিসার মধ্যে কখনো কোনো বড় ঝগড়া হয়নি। ছোটখাট মানবিমান হতো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুজন আবার হাসাহাসি করত। তারপর একদিন হঠাৎ সবকিছু আরও বদলে গেল। এক সকালে নাফিসার বমি হতে লাগল। প্রথমে সে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু যখন তামিম জানতে পারল সে ঘাবড়ে গেল। সে সঙ্গে সঙ্গে অফিস থেকে ছুটি নিল এবং নাফিসাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করলেন এবং কিছুক্ষণ পর হাসি মুখে বললেন, মিষ্টি তৈরি রাখুন, আপনি বাবা হতে চলেছেন। এটি শুনে তামিমের খুশির সীমা রইল না। নাফিসার চোখেও আভা ফুটে উঠল। দুজনের চেহারাতেই এক আলাদা খুশি দেখা যাচ্ছিল। বাড়ি ফেরার পর যখন এই খবর শ্বশুর শাশুড়ি পেলেন, তখন পুরো বাড়িতে খুশির মেলা বসে গেল। এখন নাফিসার বিশেষ খেয়াল রাখা হতে লাগল। তামিম প্রতি ছোটবড় প্রয়োজনে নজর রাখত। শাশুড়িও তাকে বেশি কাজ করতে দিতেন না। ধীরে ধীরে সময় কাটতে থাকল এবং অবশেষে সেই দিনটিও চলে এলো যখন নাফিসা একটি সুন্দর ছেলের সন্তানের জন্ম দিল। বাচ্চার জন্মের পর বাড়ির খুশি যেন দ্বিগুণ হয়ে গেল। শ্বশুর শাশুড়ি নিজের নাতিকে কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা খেলে বেড়াতেন। তামিম অফিস থেকে ফিরেই সরাসরি বাচ্চার কাছে পৌঁছে যেত। বাচ্চার নাম রাখা হলো হৃদয়। হৃদয়ের আগমনের পর বাড়ির জীবন পুরোপুরি বদলে গেল। এখন প্রতিটি দিনের শুরু তার কান্না, হাসি আর খেলাধুলা দিয়ে হতো। কিন্তু বাচ্চার সাথে সাথে দায়িত্ব বেড়ে গিয়েছিল। সবথেকে বেশি দায়িত্ব ছিল নাফিসার উপর। সে রাত জেগে বাচ্চাকে সামলাত, কখনো তাকে দুধ খাওয়াতো, কখনো ঘুম পাড়াতো এবং কখনো তার কান্নার কারণ বোঝার চেষ্টা করত। অনেক সময় এমন হতো যে সারারাত তার চোখের পাতা এক হতো না। তামিমও তাকে সাহায্য করার চেষ্টা করত, কিন্তু চাকরির কারণে তাকে সকালে তাড়াতাড়ি উঠে অফিসে যেতে হতো। তাই ধীরে ধীরে বাচ্চার দেখাশোনার বেশিরভাগ অংশ নাফিসার ঘাড়েই এসে পড়ল। সময়ের সাথে সাথে হৃদয় কিছুটা বড় হতে লাগল। বাড়ির জীবন আবার স্বাভাবিক হতে শুরু করল, কিন্তু এরই মাঝে একটি ছোট বিষয় ধীরে ধীরে নাফিসার মনে বিঁধতে শুরু করেছিল। বাচ্চার জন্মের পর তার ওজন কিছুটা বেড়ে গিয়েছিল। এটি খুব স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু তামিম কখনো কখনো ঠাট্টা করে তাকে মোটি বা মোটা বলে ডাকত। শুরুতে নাফিসা এই বিষয়টিকে হাসিঠাট্টা মনে করে উড়িয়ে দিত, কিন্তু ধীরে ধীরে এই রসিকতা তাকে ভেতর থেকে বিদ্ধ করতে লাগল।
অনেক সময় এমন হতো যে বাড়িতে কোনো আত্মীয় এসেছে আর তামিম হাসতে হাসতে বলে দিত, আরে মোটি, একটু জল নিয়ে এসো তো। সবাই হাসত, কিন্তু নাফিসার চেহারার হাসি কিছুক্ষণ পর ফিকে হয়ে যেত। সে কিছু বলতো না, কিন্তু তার মনে ধীরে ধীরে একটি অভিযোগ জমা হতে শুরু করেছিল। তার মনে হতে লাগলো যে এখন তামিম আগের মতো তাকে সম্মান দেয় না। সময় কাটতে থাকলো এবং হৃদয় প্রায় 1.5 বছরের হয়ে গেল। একদিন এমন একটি মুহূর্ত এলো যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেই দিন হৃদয় কিছুটা অসুস্থ ছিল। সারারাত নাফিসা জেগেছিল। সে বাচ্চাকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে তাকে সামলেছে। সকাল পর্যন্ত তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং শরীরও ক্লান্তিতে ভেঙে পড়ছিল। সকালে তামিম অফিসে চলে গেল। নাফিসা সারাদিন বাচ্চার সাথেই লেগে থাকল। বিকেলে যখন তামিম অফিস থেকে ফিরে এলো, সে সোফায় বসতেই হাসি মুখে বলল, মোটি, একটু জল তো খাওয়াবে। ব্যাস, এই একটি শব্দই সেই দিন নাফিসার মনে জমে থাকা সব কষ্ট বাইরে বের করে নিয়ে এলো। আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো সেই ঝগড়া যা তাদের পুরো জীবন বদলে দিল। যাই হোক, তামিম যেমনি হাসি মুখে বলল, মোটি, একটু জল তো খাওয়াবে, তেমনি নাফিসার ভেতরে জমে থাকা সব রাগ হঠাৎ বাইরে চলে এলো। সেই দিন সে আগে থেকেই অনেক ক্লান্ত ছিল। সারারাত বাচ্চাকে সামলাতে গিয়েছিল এবং সারাদিনও বিশ্রামের সুযোগ পায়নি। নাফিসা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকল, তারপর ধীরে ধীরে বলল, তোমার কি সবসময় এই এক রসিকতা মাথায় ঘোরে? তামিম বুঝতে পারল না হঠাৎ কি হলো। সে সবসময়ের মতো হাসি মুখে বলল, আরে এতে কি হয়েছে, রসিকতাই তো। কিন্তু সেই দিন নাফিসার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। সে উঁচু গলায় বলল, রসিকতা? তোমার মনে হয় এটা রসিকতা? তামিম এখন একটু গম্ভীর হয়ে গেল। সে বলল, আরে এতটুকু কথায় এত রাগ করছো কেন? নাফিসা রাগের সাথে জবাব দিল, কারণ তোমার জানা নেই যে সামনের মানুষের কেমন লাগে। সবার সামনে আমাকে মোটি বলে ডাকো, আমি কি তোমার কাছে এমন যে তোমার লজ্জা লাগে না? তামিম বোঝানোর চেষ্টা করল। সে বলল, নাফিসা, আমি তো কেবল ঠাট্টা করে বলি, এতে আমার কোনো খারাপ লাগে না। কিন্তু নাফিসা এখন থামার পাত্রী ছিল না। সে বলল, তোমার খারাপ লাগে না কারণ তুমি আমার অনুভূতির তোয়াক্কাই করো না। আগে তুমি আমাকে খুব ভালোবাসতে, কিন্তু এখন তুমি কেবল আমার মধ্যে খুঁত দেখতে পাও। তামিম অবাক হয়ে তার দিকে তাকালো। সে বলল, এসব কেমন কথা বলছো? আমি আজকেও তোমাকে আগের মতোই ভালোবাসি। নাফিসা আর্তনাদ করে জবাব দিল, যদি ভালোবাসতে তবে আমাকে এভাবে সবার সামনে উপহাসের পাত্র বানাতে না। ধীরে ধীরে তর্ক বাড়তে থাকল। দুজনের কণ্ঠস্বর উঁচু হতে থাকল। এত বছর ধরে যে ছোট ছোট অভিযোগ দুজনের মনে দানা বেঁধেছিল তা সেদিন হঠাৎ বাইরে আসতে লাগল। তামিমেরও এখন রাগ হতে শুরু করেছিল। সে বলল, তুমি অহেতুক কথা বাড়াচ্ছ। যদি এতই সমস্যা থাকতো তবে আগে কেন বলনি? নাফিসার সঙ্গে সঙ্গে জবাব দিল, কারণ আমি প্রতিবার ভাবতাম যে তুমি বুঝে যাবে, কিন্তু তুমি তো কখনো বুঝতেই পারলে না। ইতিমধ্যে ঘরের ভেতরে তামিমের বাবা আবুল হোসেন ও মা ছবি বেগম চলে এলেন। তারা দেখলেন যে দুজনের মধ্যে জোরদার তর্ক হচ্ছে। ছবি বেগম সঙ্গে সঙ্গেই বললেন, আরে এটা কি হচ্ছে? এতটুকু ছোট বিষয় নিয়ে এত ঝগড়া করছো কেন? কিন্তু সেই সময় দুজনের মধ্যে কেউই শান্ত হতে রাজি ছিল না। নাফিসা আগে বলল, আপনারাই বলুন, সবার সামনে আমাকে মোটি বলে ডাকা কি ঠিক? ছবি বেগম বোঝানোর চেষ্টা করলেন, মা, ও তো মজা করে বলে, এতে এত বড় বিষয় কি আছে? কিন্তু নাফিসা সেই সময় কারো কথা শোনার মতো অবস্থায় ছিল না। ওদিকে তামিমেরও এই বিষয়টি খারাপ লাগছিল যে সামান্য একটি কথাকে এত বড় ইস্যু বানানো হয়েছে। সে রাগে বলল, তুমি অহেতুক ঘরের পরিবেশ নষ্ট করছো। নাফিসাও সঙ্গে সঙ্গে জবাব দিল, ঘরের পরিবেশ আমি নষ্ট করছি না, তুমি। দুজনের মধ্যে বিতর্ক এতটা বাড়ে গেল যে বিষয়টি হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেল। রাগের মাথায় তামিমের হাত উঠে গেল এবং সে নাফিসাকে একটি চড় মেরে বসল। কয়েক মুহূর্তের জন্য পুরো বাড়ি একদম নিস্তব্ধ হয়ে গেল। নাফিসা অবিশ্বাসের দৃষ্টিতে তামিমের দিকে তাকালো। তার চোখে জল এসে গিয়েছিল। সে নিচু স্বরে বলল, আজ তুমি আমার গায়ে হাত তুললে? তামিমেরও সঙ্গে সঙ্গেই নিজের ভুলের অনুশোচনা হল, কিন্তু সেই সময় তার রাগ তখনও শান্ত হয়নি। নাফিসা সঙ্গে সঙ্গেই নিজের ঘরে চলে গেল। কয়েক মিনিটের মধ্যেই সে নিজের ব্যাগ গুছিয়ে বাইরে চলে এলো। শ্বশুর শাশুড়ি তাকে আটকানোর অনেক চেষ্টা করলেন। তারা বললেন, মা, রাগের মাথায় ঘর ছেড়ে যেও না, কিছুক্ষণ শান্ত হয়ে বসো। কিন্তু নাফিসা কারো কথা শুনল না। সে কেবল এটুকু বলল, আমি আর এই বাড়িতে ততক্ষণ ফিরব না যতক্ষণ না তামিম নিজে আমাকে নিতে আসবে। এটুকু বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। তামিম রাগে চুপচাপ বসে থাকল। তার মনে হয়েছিল নাফিসা কিছুক্ষণ পর নিজেই ফিরে আসবে, কিন্তু সে ফিরে এলো না।
নাফিসা সরাসরি নিজের বাপের বাড়ি পৌঁছে গেল এবং যখন তার বাবা মফিজ উদ্দিন ও মা আমেনা বেগম তাকে দেখলেন তারা ঘাবড়ে গেলেন। তারা জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তুমি হঠাৎ এভাবে কিভাবে এলে? নাফিসা কাঁদতে কাঁদতে বলল, আমি আর ওই বাড়িতে যাব না, তামিম আমার গায়ে হাত তুলেছে। তার বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করলেন। মফিজ উদ্দিন বললেন, মা, রাগের মাথায় এমন কথা হয়ে যায়। ঘর ছেড়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। কিন্তু নাফিসা জেদ ধরল। সে পরিষ্কার বলে দিল যতক্ষণ তামিম তাকে মানাতে আসবে না সে ফিরবে না। ওদিকে বগুড়ায় তামিমের ঘরের পরিবেশও পুরোপুরি বদলে গিয়েছিল। ঘরে আর সেই আগের মতো হাসি আর উজ্জ্বলতা ছিল না। আবুল হোসেন ও ছবি বেগম এই চিন্তায় খুব দুঃখী থাকতে লাগলেন যে তাদের ছেলের সংসার ভাঙার উপক্রম হয়েছে। তারা অনেকবার তামিমকে বললেন যে গিয়ে নাফিসাকে মানিয়ে নিয়ে এসো, কিন্তু তামিমও নিজের অহংকারে অটল থাকল। দিন কাটতে থাকল, তারপর সপ্তাহ এবং মাসও কেটে গেল, কিন্তু তামিম নাফিসাকে নিতে গেল না, আর নাফিসাও ফিরে এলো না। এই চাপ আর কষ্টের মাঝেই হঠাৎ আরও একটি বড় ঘটনা ঘটে গেল যা তামিমের জীবনকে পুরোপুরি বদলে দিল। নাফিসার ঘর ছেড়ে চলে যাওয়ার পর আবুল হোসেন ও ছবি বেগম অনবরত চিন্তায় থাকতে লাগলেন। তাদের সবথেকে বেশি কষ্ট এই ভেবে হচ্ছিল যে তাদের হাসি খুশি সংসার হঠাৎ ভাঙার মুখে চলে এসেছে। তারা বারবার তামিমকে বোঝাতেন যেন রাগ ছেড়ে একবার নাফিসাকে মানিয়ে নিয়ে আসে, কিন্তু তামিম প্রতিবার একই কথা বলতো, যদি ওর ফিরতে হয় তবে ও নিজেই আসবে। সময় কাটতে থাকলো, বাড়িতে আগের মতো আনাগোনা রইল না। নাফিসার চলে যাওয়ার পর ঘরের পরিবেশ একদম পাল্টে গেল। আবুল হোসেন ও ছবি বেগম প্রায় চুপচাপ থাকতে লাগলেন এবং তামিমও আগের মতো রইল না। এই চিন্তা আর মানসিক চাপের প্রভাব তাদের স্বাস্থ্যের উপর পড়তে লাগল। কয়েক মাসের মধ্যেই দুজনের শরীর খারাপ হয়ে গেল। ডাক্তাররা চিকিৎসা করলেন, ওষুধও চলল, কিন্তু হয়তো তাদের মনের কষ্ট অনেক ভারী ছিল। কয়েক মাসের মধ্যেই প্রথমে আবুল হোসেন এবং তারপর ছবি বেগম এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তাদের চলে যাওয়ার পর তামিম একদম একা হয়ে গেল। যে বাড়িতে একসময় 4 জন মানুষের হাসি প্রতিধ্বনিত হতো, এখন সেখানে শুধু নীরবতা বিরাজ করছে। ওদিকে নাফিসা যখন এই খবর পেল, কয়েক মুহূর্তের জন্য তার কলিজাও কেঁপে উঠল। সে এই ভেবে ব্যথিত হল যে সে তার শ্বশুর শাশুড়ির শেষ সময়ে তাদের পাশে ছিল না। কিন্তু তার ভেতরের রাগ আর জেদ তখনও পুরোপুরি শেষ হয়নি। কিছু সময় পর তামিম একটি সিদ্ধান্ত নিল। সে ভাবল, যদি নাফিসা ফিরতেই না চায় তবে এই সম্পর্ককে এভাবে ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না। এই চিন্তা থেকেই সে নাফিসাকে তালাকের নোটিশ পাঠিয়ে দিল। যখন সেই নোটিশ নাফিসার কাছে পৌঁছালো, সে আগের চেয়েও বেশি রেগে গেল। তার মনে হলো তামিম সম্পর্ক বাঁচানোর চেষ্টার বদলে তার শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। তার বাবা মফিজ উদ্দিন তাকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, মা, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় সঠিক হয় না। যদি এখনো তুমি চাও তবে সবকিছু ঠিক হতে পারে। কিন্তু নাফিসা সেই সময় কারো কথা শোনেনি। সে জেদ করে বলল যে তামিম যদি তালাক চায় তবে তারও কোনো আপত্তি নেই। ধীরে ধীরে বিষয়টি কোর্ট পর্যন্ত গড়ালো। বেশ কয়েক মাস কেস চলল এবং অবশেষে একদিন আদালত দুজনের তালাক মঞ্জুর করে দিল। আদালতের রায় অনুযায়ী ছেলে হৃদয়ের দায়িত্ব নাফিসা পেল, কারণ সেই সময় তার বয়স অনেক কম ছিল। কিন্তু যখন আদালতের বাইরে নাফিসা হৃদয়কে নিজের কোলে নেওয়ার চেষ্টা করল, সে চিৎকার করে কাঁদতে লাগল। সে তার বাবার দিকে হাত বাড়াতে লাগল। এটি দেখে সেখানে উপস্থিত অনেক মানুষের চোখ ভিজে এলো। একটি ছোট বাচ্চা বুঝতেই পারছিল না কেন হঠাৎ তার পৃথিবী বদলে যাচ্ছে, কিন্তু আদালতের রায় চূড়ান্ত। অবশেষে নাফিসা হৃদয়কে নিয়ে নিজের বাপের বাড়ি চলে গেল। শুরুর কিছুদিন সব ঠিক ছিল। তার ভাই শাহিন ও ভাবি শর্মিলা তার খেয়াল রাখতেন। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে লাগল। নাফিসা তালাকের পর যে টাকা পেয়েছিল তা সে বিশ্বাসের খাতিরেই নিজের ভাই শাহিনকে দিয়ে দিয়েছিল। সে ভেবেছিল এখন তাকে এই বাড়িতেই থাকতে হবে, তাই টাকা বাড়ির কাজেই লাগবে। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই টাকা শেষ হয়ে গেল। টাকা শেষ হতেই শাহিন ও শর্মিলার ব্যবহারও বদলাতে লাগল। এখন ছোট ছোট প্রয়োজনেও নাফিসাকে খোটা শুনতে হতো। যদি সে কোনো জামা কাপড় বা স্যান্ডেল কেনার কথা বলতো, তখন শাহিন বলে দিত যে সে আর কতদিন তার দায়িত্ব টানবে। ধীরে ধীরে নাফিসা উপলব্ধি করতে শুরু করল যে বাপের বাড়ি সব সময়ের জন্য নিজের বাড়ি হয় না। এখন তার সামনে সবথেকে বড় দায়িত্ব ছিল তার ছেলের। সে অনেকবার ভাবত কোনো চাকরি করে নেবে, কিন্তু আবার হৃদয়ের চিন্তায় পড়ে যেত, এত ছোট বাচ্চাকে ফেলে সে কোথায় যেত। তার মা আমেনা বেগম এখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। দিন কাটতে থাকল এবং নাফিসার জীবন ধীরে ধীরে আরও কঠিন হতে লাগল। এখন সে নিজের প্রতিটি সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হতে শুরু করেছিল। সে বুঝতে শুরু করেছিল যে রাগ আর অহংকারে সে কত বড় ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিল।
অবশেষে একদিন সে সিদ্ধান্ত নিল, সে ভাবল হৃদয় যদি তার বাবার কাছে থাকে তবে অন্তত সে একটি ভালো ভবিষ্যৎ পাবে। এই ভেবেই এক বিকেলে সে নিজের ছেলেকে কোলে নিয়ে বগুড়া পৌঁছে গেল এবং সরাসরি সেই বাড়ির দরজায় এসে দাঁড়ালো যেখান থেকে সে একদিন রাগে চলে গিয়েছিল। তারপর সে কাপা হাতে বেল বাজালো এবং দরজা খোলা মাত্রই নিজের ছেলেকে তামিমের কোলে দিয়ে বলল, এটি তোমার ছেলে, এখন তুমিই সামলাও একে, আমাকে দিয়ে আর হচ্ছে না। কিন্তু সেই মুহূর্তে তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে সেই ঘরের ভেতরে বসে কিছুক্ষণ পর তামিম তাকে এমন এক কথা বলতে চলেছে যা তার পুরো জীবনকে আবার বদলে দেবে। যাই হোক, নাফিসা চুপচাপ ঘরের এক কোণে বসেছিল, তার নজর বারবার নিজের ছেলে হৃদয়ের উপর যাচ্ছিল, যে এখন তার বাবার কোলে শান্ত হয়ে বসে আছে। অনেক মাস পর সে তার বাবার এত কাছে এসেছে, তাই তার চেহারায় এক আলাদা প্রশান্তি দেখা যাচ্ছিল। তামিম ধীরে ধীরে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল, তার চেহারাতেও এক অদ্ভুত শান্তি ছিল, কিন্তু তার চোখে কোথাও না কোথাও ব্যথা এখনও বাকি ছিল। কিছুক্ষণ ঘরের মধ্যে একদম নিস্তব্ধতা ছেয়ে থাকল, দুজনের কাছে অনেক কথা ছিল, কিন্তু শব্দ যেন গলায় আটকে গিয়েছিল। অবশেষে তামিম নীরবতা ভাঙল, সে নিচু স্বরে জিজ্ঞেস করল, এখন কি করার ভাবছ? নাফিসা মাথা নিচু করে নিল, কয়েক মুহূর্ত ভাবতে থাকল, তারপর ধীরে ধীরে বলল, আমি এখানে কেবল হৃদয়কে ছেড়ে দিতে এসেছিলাম, যাতে সে তার বাবার কাছে থাকতে পারে। আমার মনে হয় এটি ওর জন্য ভালো হবে। তামিম তার কথা মন দিয়ে শুনল, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। সে কিছুক্ষণ নিজের ছেলেকে দেখতে থাকল, তারপর দীর্ঘশ্বাস নিল এবং বলল, যদি হৃদয় এখানে থাকে তবে কি তুমি ওকে ছাড়া থাকতে পারবে? এই প্রশ্ন শোনা মাত্রই নাফিসার চোখ ভরে এলো, সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, মা হয়েও আমি ওর জন্য কিছু করতে পারছি না, হয়তো এটি আমার জন্য সবথেকে বড় শাস্তি। তামিম তার দিকে তাকালো, এখন তার চেহারায় আগের মতো তিক্ততা ছিল না। সে শান্ত গলায় বলল, নাফিসা, ভুল কেবল তোমার ছিল না। নাফিসা অবাক হয়ে তার দিকে তাকালো। তামিম বলে চলল, যদি সেই দিন আমি রাগের মাথায় তোমার উপর হাত না তুলতাম এবং তারপর তোমাকে মানাতে যেতাম, তবে হয়তো আজ পরিস্থিতি এমন হতো না। এটি শোনা মাত্রই নাফিসার চোখ থেকে জল গড়াতে লাগল, সে কাপা গলায় বলল, না তামিম, ভুল আমারও ছিল। যদি আমি সেই দিন রাগের মাথায় ঘর ছেড়ে না যেতাম এবং একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করতাম, তবে হয়তো আমাদের সংসার কখনো ভাঙত না। দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকল, তাদের মধ্যে এখন আর রাগ ছিল না, কেবল অনুশোচনা ছিল। সেই সময় হৃদয় ধীরে ধীরে তামিমের কোল থেকে নেমে নিজের মায়ের কাছে চলে গেল। সে নাফিসার হাত ধরে মাসুমের মতো বলল, আম্মু, তুমি এখানেই থেকে যাও না। তার এই ছোট কথাটি শুনে নাফিসার বুক ফেটে গেল। তামিমও সেই দৃশ্য চুপচাপ দেখছিল। কয়েক সেকেন্ডের নীরবতার পর সে ধীরে ধীরে বলল, নাফিসা, যদি তুমি চাও তবে আমরা আবার চেষ্টা করতে পারি। নাফিসা বিস্ময় নিয়ে তার দিকে তাকালো। তামিম আবার বলল, হয়তো আমরা দুজন রাগ আর অহংকারে অনেক বড় ভুল করে ফেলেছিলাম, কিন্তু যদি আমরা চাই তবে হৃদয়ের জন্য আরও একবার নতুন করে শুরু করতে পারি। নাফিসার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, সে কাপা কাপা হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও তামিম, আমার জেদ আর অহংকার আমাদের সংসার ভেঙে দিয়েছিল। তামিম সঙ্গে সঙ্গে তার হাত ধরে নিল এবং শান্ত গলায় বলল, ক্ষমার প্রয়োজন আমাদের দুজনেরই, কারণ ভুল আমাদের দুজনের দ্বারাই হয়েছিল। এটুকু শোনা মাত্রই নাফিসা নিজেকে আর সামলাতে পারল না, সে কাঁদতে কাঁদতে তামিমের সামনে দাঁড়িয়ে থাকল, আর হৃদয় দুজনের মাঝে দাঁড়িয়ে তাদের দেখতে লাগল। সেই ছোট্ট বাচ্চাটির হয়তো পুরো বিষয়টি বোঝার ক্ষমতা ছিল না, কিন্তু সে এটুকু অন্তত বুঝতে পারছিল যে তার মা বাবা আবার একসাথে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর তামিম ঘরের দিকে নজর বুলিয়ে হালকা হাসির সাথে বলল, এমনিতে ঘরের হাল তো দেখোই, মনে হচ্ছে এখন একে আবার সামলানোর মতো কেউ একজন চলে এসেছে। নাফিসা চোখ মুছে চারপাশ দেখল, সেই ঘর যা একসময় তার নিজের ছিল, আজ আবার যেন তারই অপেক্ষায় ছিল। সে নিচু স্বরে বলল, যদি তুমি সত্যি চাও তবে আমি এই ঘরকে আবার আগের মতো বানিয়ে দেব। তামিম হাসল এবং সেই দিনের পর ধীরে ধীরে সেই সংসার আবার পূর্ণ হতে লাগল। নাফিসা পুরো মন দিয়ে ঘর সামলানো শুরু করল, আর তামিমও নিজের সম্পর্ককে আগের চেয়ে বেশি দায়িত্বের সাথে পালন করার চেষ্টা করল। যদিও তাদের মনে এই দুঃখ সবসময় থাকবে যে তাদের শ্বশুর শাশুড়ি সেই দিনটি দেখার জন্য এই পৃথিবীতে নেই, কিন্তু তবুও তারা নিজের জীবনকে একটি নতুন সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। আজও বগুড়ার সেই বাড়িতে সকালসকাল একটি ছোট বাচ্চার হাসি প্রতিধ্বনিত হয় এবং তার সাথে দুজন মানুষের এই উপলব্ধিও থাকে যে সম্পর্ক ভালোবাসা দিয়ে নয়, বরং অহংকার দিয়ে ভেঙে যায়, আর যদি সময় থাকতে অহংকার ছেড়ে দেওয়া হয় তবে অনেক ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে পারে।
বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই যে সম্পর্ক খুব নাজুক হয়, একে ভাঙতে কেবল এক মুহূর্ত লাগে, কিন্তু গড়তে অনেক বছর লেগে যায়। প্রায় সম্পর্ক ভালোবাসার অভাবে নয়, বরং অহংকার, জেদ আর ছোট ছোট ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যায়। যদি সঠিক সময় কোনো একজনও একটু নুয়ে পড়ে বা ছাড় দেয়, তবে অনেক ঘর ভেঙে যাওয়া থেকে বেঁচে যেতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে জেতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সম্পর্ককে টিকিয়ে রাখা। আর যদি কাহিনীটি হৃদয়ে ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এমন সত্য ও আবেগঘন কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।